আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ورتل القرآن ترتيلا ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিনি এই পবিত্র মাহে রমাদানের কোরআন নাজিলের এই মাসে রাতের কিছু অংশে কোরআন শেখার উদ্দেশ্যে সময় দেওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ জানাই প্রিয় হাবিবের প্রতি, যারা নিত এই বিধান আমাদের জীবনে বাস্তবায়নের মধ্য দিয়ে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি রয়েছে। এই মহান ব্যক্তির প্রতি আমরা দরুদ পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছি সবাই। প্রিয় ভাইয়েরা, আজকে হচ্ছে আমাদের বিশুদ্ধ কোরআন শিক্ষা অন্টন স্কুলের আয়োজনে আজকে আমাদের 12তম ক্লাস। আর আজকের ক্লাসের আমাদের বিষয় হচ্ছে আলিফ মাদ। আমরা গতকালকে পড়েছি একটা, আর আজকে আমরা আরেকটা পড়তে যাচ্ছি, মাদ্দে মুনফাসিল এর পরিচয়। মাদ্দে মুনফাসিল নামটা একটু মনে রাখবেন, মাদ্দে মুনফাসিল। মাদ শব্দ অর্থ আমরা পড়েছিলাম যে দীর্ঘ করা বা টেনে পড়া, আর মুনফাসিল শব্দ অর্থ হচ্ছে পৃথক। কি পৃথক সেটা আমরা একটু পরে জানতে পারবো ইনশাআল্লাহ। তো মাদ্দে মুনফাসিল আমরা এখন পড়বো ইনশাআল্লাহ। মাদ্দে মুনফাসিল হচ্ছে এটা যেটা মাদের হরফের পরে। মাদের হরফটা সবাই একটু মনে মনে কল্পনা করেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই তিনটার পরে পরের শব্দে যদি কখনো হামজা আসে, মাদের হরফ আছে যেটা একটা শব্দ শেষ হবে মাদের হরফ দিয়ে, এবং পরের শব্দের শুরুতে যদি হামজা আসে, আর এই হামজাটা আসবে হচ্ছে আলিফের যে সুরত, এই সুরতে। তার মানে আমরা আলিফকে হামজা বলি কারণ এটার উপরে হরকত তানবিন জসম থাকলে হামজা বলি। তো মদ হরফের পরে যদি হামজা থাকে, সেটা পরের শব্দ যদি হয়, তাহলে তাকে মধ্যে মুনফাসিল বলে। মুনফাসিল শব্দের অর্থ বলছিলাম পৃথক। এটা এই কারণে পৃথক যে পরের শব্দ হবে, দুইটা শব্দের সাথে সমন্বয় ঘটবে, ইহাকে তিন আলিফ টেনে পড়তে হয়। একটা উদাহরণ দেখে তাহলে সহজ হবে, দেখেন সূরা কাউসারের শুরুতে ইন্না আ'তাইনা। এখন দেখেন ইন্না একটা শব্দ, আর আ'তাইনা একটা শব্দ। দেখেন এই যে ইন্না, আমরা এই জানি ইন্না, ইন্না হচ্ছে একটা শব্দ। দেখেন এখানে নুন, নুনের উপরে জবর, আর জবরের বাম পাশে দেখেন খালি আলিফ, তার মানে জবরের বামে খালি আলিফ, এটা হচ্ছে মাদের হরফ। আর দ্বিতীয় যে শব্দ সেটা হচ্ছে পরের শব্দ হামজা। এই দেখেন পরের শব্দ হচ্ছে হামজা আসছে, এই যে লাল কালার, এখানে পরের শব্দ হামজা আসছে। এই জন্য পড়তেছে ইন্না আ'তাইনা। মধ্যে ধরো পরের পরের শব্দে যদি হামজা আসে তাহলে এটা তিন আলিফ টেনে পড়তে হবে। তাহলে মাধ্যম মুনফাসিল কি, এটা কি বুঝতে পারছেন ভাইরা? কারো কোনো প্রশ্ন আছে? তো তিন আলিফ কোথায় টানতে হবে? ইন্না, এই না জি জি, এর উপর তিন আলিফ। জি, না এর উপর তিন আলিফ। এখানে যে মাত্রা রয়েছে, যেখানেই মাদ আছে ওই মাত্রাকেই তিন আলিফ পড়তে হবে। ইন্না আ আ তো না, মানে আর উপরে মনে হয় তিনটা আর আর উচ্চারণ করার সময় মনে হয় তিন আলিফ। না না, এর উচ্চারণ করার সময় তিন আলিফ না। না, না টান দেওয়ার সময়। আচ্ছা, আচ্ছা আমি কেটে যাচ্ছে আপনার কথা। আপনি মনে ওয়াইফাই। এখন ঠিক আছে? এখন ঠিক আছে। কেটে গেল। আচ্ছা, আচ্ছা, কিছু বলতেছিলেন কেনা? আচ্ছা, আমি আরেকবার বলি প্রয়োজনে যদি। আমরা এখন পড়তেছি হচ্ছে মাধ্যম মুনফাসিল। মুনফাসিল শব্দের অর্থ হচ্ছে পৃথক, অর্থাৎ একটা শব্দের সাথে আরেকটা শব্দ পৃথক থাকবে। এখন মাদের হরফের পরের শব্দে যদি হামজা আসে, মাদের হরফের পরের শব্দে, মনে রাখবেন কথাটা, প্রথমত মাদের হরফ থাকতে হবে। মাদের হরফ দেখি, মাদের হরফ। এখন এখানে দেখেন একটা মাদের হরফ আছে, জবরের বাম পাশে খালি আলিফ, এটা পেয়েছেন সবাই? দেখতে পাচ্ছেন? জি এই যে মাদের হরফ, জি মাদের জি। হরফের পরের শব্দে হচ্ছে হামজা আসবে।
পরের শব্দে হামজা আসলে, দেখেন পরের শব্দে হামজা আসছে না, এই যে লাল কালার, জি। তো যদি আসে তাহলে মাদ্দে মুনফাসিল, আর ইহাকে তিন আলিফ দিয়ে পড়তে হয়। এখন তিন আলিফ কোথায় টানবেন? এখন দেখেন তো এখানে মাদটা কোথায় আছে আসলে, নুনে না, মানে জবরের বামে খালি আলিফ। আমরা তো মাদ্দে নুনের উপরে। সবাই, মাদ্দে সবাই আমরা যে টানটা দিতাম সেটা তো নুনেই টানতাম। তো তখন তো এক আলিফ টানতাম, এখন আর এক আলিফ হবে না, কারণ পরে হামজা থাকার কারণে এটাকে এখন আমরা তিন আলিফ টানতে হবে। আর তিন আলিফ মানে হচ্ছে ছয় হরকতের সমান। ইন্না আ'তাইনা, বুঝতে পারছেন? জি। আচ্ছা, আরো কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আলো আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আজকে ক্লাসটা ভাইয়া দেখ। আমরা এইটা মদের ভর হামজা না ধরতে বললে সমস্যা নাই, তিন আলিফের তো একটা ইয়া থাকবে, চিহ্ন, চিহ্ন থাকবে। হুম। জি থাকবে ইনশাআল্লাহ, সেটা আমরা শেষে দেখব। তবে এ, এটা হচ্ছে নিজে পড়ার মতো। কোরআন তো হচ্ছে, জি। ওই যে একটা হাদিস আমরা জানি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন মাজিদ শেখে এবং অপরকে শিখায়। তো আমরা যারা শিখতেছি আমাদেরকে নিয়ত রাখতে হবে অন্যদেরকে আমরা শিখাবো। এখন অন্যদেরকে শিখাতে হলে ডেফিনেট। কিংবা কেউ যদি প্রশ্ন করে, তখন তো আমাদেরকে এই বিষয়গুলো জানা লাগবে। এটা যে তিন আলিফ টান এটা জি আপনি জি। দেখলেও বুঝতে পারবেন। ওটা কি তিন আলিফ মাদ, তিন আলিফ মাদ তো কয়েক প্রকার আছে, গতকালকে একটা পড়েছি সেটা মধ্যে হুম, আরজি, আজকে পড়তেছি মধ্যে মুনফাসিল। এই নামগুলো আমাদেরকে জানা থাকতে হবে। জি। আচ্ছা, আরেকটা পড়ি। এরপর দেখেন, ইন্নী আনা। এখন দেখেন তো মাদের হরফের পরের শব্দের হামজা আছে কিনা। এই যে এখানে অবশ্য একটা জজম বাদ পড়ে গেছে, এখানে একটা জজম হবে, জি ইয়াতে একটা তাহলে জজম, মধ্যে জেরের, মাদের হরফ জেরের, আছে। জেরের বামে জজম আলা ইয়া, এটা হচ্ছে মাদের হরফ। তাহলে ইন্নী জি। আমরা একালিফ টানতাম। আর দ্বিতীয় শর্ত এখানে পাওয়া গেল যে হামজা আছে, মাদের হরফের পরের শব্দ হামজা আছে। নাম হচ্ছে মুনফাসিল, আর মুনফাসিল মানে হচ্ছে পৃথক, মানে দুইটা শব্দের সাথে ব্যাপারটা ঘটবে, একটা শব্দ, একটা শব্দ, দুইটা শব্দ। তাহলে ইন্নি আনা, এরকম ইন্নি, ইন্নিতে টান হবে। এরপর ইন্না আনসালনাহু, বুঝতে পারছেন? আর একটু সহজ করি, যেটা যদি একেবারে সঠিক মনে রাখতে পারেন, যে মদের হরফের পরের হরফে আলিফ থাকবে, যদিও এটাকে আমরা আলিফ বলবো না, এটা হামজা, কারণ আলিফের উপরে হরকত তানবিন জজম কোনো একটা থাকবেই এখানে। তাহলে আমি কি বললাম সংক্ষেপে মনে রাখার জন্য, মাদের হরফের পরের হরফে আলিফ থাকবে। মাদের হরফের পরের হরফে কি থাকবে? যেটা লম্বা আলিফ। জি জি, লম্বা আলিফ, রাইট। আলিফ থাকে। হ্যাঁ, মাদের হরফের পরের হরফে আলিফ থাকবে, যদি আলিফ থাকে তাহলে চোখ বুজে আপনি মাদ মুনফাসিল বলতে পারেন। আর সেটা, সেই আলিফটাকে আপনি, সেই হামজাটাকে আপনি দেখতে পারবেন শব্দের শুরুতেই আছে, এটা সবসময় এটা দেখতে পাবেন আপনি। তারপর দেখেন ক্বালু ইন্না, বলেন তো কোন হরফটাতে আমরা তিন আলিফ টানবো এখানে? হলো এইখানে না। লো এর লু এর উপর। মধ্যে। লুতে টানবো ভাই। দেখেন এই হুম। যে পেশের বামে জজমালা ওয়াও, লামের উপরে পেশ, আর তার পাশে জজমালা ওয়াও, এই যে লু, লু যে একালিপ টান, পরের শব্দ দেখেন এই যে হামজা আছে, লম্বা হামজা আছে আর কি, আলিফ আছে। এই ক লু ইন্না, এই লু কে টান হবে। আচ্ছা, এরপর ইন্না আনজারনা, এই যে এগুলোর মতো, ইন্না পরের শব্দে হামজা। এরপর বিমা উনজিলা, এই যে বিমা, এরপর হামজা। এরপর কু আনফুসাকুম, এই যে কুটাতে আলিফ টান হবে। এরপর রব্বি আ'লামু, আজকে অনেকগুলো মাছ শিখতে হবে আমাদের, আলিফ মাদ পাঁচ প্রকার, সেটাও আজকে শিখতে হবে। এই, আচ্ছা, এই মাদ্দে মুনফাসিল নিয়ে কারো কোনো অস্পষ্টতা আছে কিনা? আচ্ছা, আশা করছি সমস্যা নেই। আমরা তাহলে তিন আলিফ মাদ শেষ করছি। গতকালকে পড়ছিলাম মাদ আরজি, এটা হচ্ছে মাদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হয়। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, এই যে শেষে যা আয়াতের শেষে যে টানটা আমরা দিই। আচ্ছা, আর আজকে হুজুর একটা মধ্যে কথা, মুনফাসিলের
হুজুর, মধ্যে মুনফাসিলের ক্ষেত্রে কি তিন আলিফের চিহ্নটা দেয়া থাকবে, জি, তিন আলিফের চিহ্ন নাকি দেওয়া এরকম? থাকবে। তিন আলিফের চিহ্ন দেওয়া আর থাকবে। অন্যান্য আর অন্যান্য গুলোতে দেয়া থাকবে না? মানে ওয়াকফের ক্ষেত্রে বুঝে নিতে হবে আর কি। ওই যে হ্যাঁ, যে মধ্যে আর যেটা দেওয়া থাকবে না, এটা অর্থ দেখে বুঝে নিতে হবে। আচ্ছা। আর আহ, কালকে আপনাদের যে পরীক্ষা হবে, সেখানে তো ওই চিহ্ন দেওয়া থাকবে না, তখন কিন্তু এটা দেখে চিনতে হবে। বুঝতে পারছেন? ক্লাস টেস্ট যে পরীক্ষাটা হবে আর কি। জি হুজুর। আচ্ছা। এরপর আসে আমরা চার আলিফ মাদের পরিচয়। চার আলিফ মাদ মানে কয় হরফের সমান বলেন তো? 8। 8টা হলো। জি, 8। এখন আমরা চার আলিফ মাদ পড়বো, আর চার আলিফ মাদ হচ্ছে 5 প্রকার। সবাই একটু মনোযোগ দিবেন। এটাতে কঠিন কিছু মনে করবেন না, একেবারে সহজ। প্রয়োজনে ভিডিওটা একটু দেখতে হবে, কারণ সবগুলো মাদ আজকে পড়তেছি তো। মাদ্দে মুত্তাসিল। মুনফাসিল শব্দের অর্থ বলছিলাম পৃথক, আর মুত্তাসিল শব্দের অর্থ বলতেছি যে সংযুক্ত। তার মানে এখন যে মাত্রা হবে, এটা একটা শব্দের মধ্যে সংগঠিত হবে। কিন্তু আগে যেটা ছিল সেটা দুইটা শব্দের মধ্যে সংগঠিত হচ্ছিল। এখন হচ্ছে একটা শব্দের জন্য এটার নাম হচ্ছে মাদ্দে মুত্তাসিল। আর মুত্তাসিল হচ্ছে চার এলিফ টেনে পড়তে হয়। মাদ্দে মুত্তাসিল তাহলে অনেক কখন হয়? মদের হরফের পরে কি শব্দে হামজা। আগে ছিল পরের শব্দে হামজা, আর এখন হচ্ছে একই শব্দে হামজা হবে। আসলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। ইহাকে চার এলিফ টেনে পড়তে হয়। এখন আর একটু সহজ করি। আর আগে যেরকম সহজ করলাম, মাদের হরফের পরের হরফে কি থাকবে? আলিফ থাকবে। আর এখন বলতেছি যে মাদের হরফের পরের হরফে হামজা থাকবে। বুঝতে পারছেন? সহজ করে যেটা বললাম, একই শব্দই থাকবে এটা। এই যে আস-সারাইরু, সার, দেখেন পরের বাম পাশে খালি আলিফ, র এক আলিফ টান। এই যে মাদের হরফ, এই মাদের হরফের পরে আমরা দেখতে পাচ্ছি হামজা আছে লাল কালার। তো মাদের হরফের পরের হরফে যদি হামজা আসে, তাহলে এটাকে চার আলিফ টেনে পড়তে হবে। যদিও এটার উপরে চার আলিফ চিহ্ন থাকবে, তবে আমরা চিহ্ন দিয়ে মনে রাখবো না। চিহ্নটা তো আহ, সাধারণদেরকে বোঝার জন্য, তবে চিহ্ন ছাড়াই শিখবো এটা, যাতে যে কোনো জায়গায় আমরা পড়তে গেলে যেন এটা বুঝতে পারি। আস-সারাইরু। আচ্ছা, এটা কি সবাই বুঝছেন? মধ্যে মুত্তাসিল। জি ভাই। মধ্যে মাদের হরফের পরের হরফে কি থাকবে? মদের উপর পরে হবে কিন্তু হামজা থাকে আর কি। হামজা থাকবে, জি। এরপর দেখেন, হানি আন কিংবা হানি আ, দুই দম সারি। তাহলে চারের টানটা কোথায় হবে? নিয়ের উপর। নিতে, জি। এরপর ওয়াল মালাইকাতি, কোথায় টান হবে বলেন তো? লায়ের উপর। লায়ের উপরে, জি। জবরের বাম পাশে খালি আলিফ লা, এরপরে হামজা। এরপর আচ্ছা, ইলু, এই যে সাতে টান হবে। জবরের বামে খালি আলিফ, এরপর পরের সব পরের হরফে হামজা। আসসামাউ, মা, কয় আলিফ টান হবে? চার আলিফ টান হবে। এরপর এশাউ, الدعاء، أولئك، أولئك। সাধারণত এই ওয়াও এর হচ্ছে জুম থাকে না কোরআনে, এখানে দেওয়া হয়েছে। এই লা হচ্ছে মাদের হরফ। দেখেন, মাদের হরফ যদি হামজা আসে তবুও কিন্তু চার আলিফ টান। যেমন উলাইকা, এখানে কিন্তু মাদের হরফ নাই, মাদের হরকত আছে। এই যে খাড়া জবর। আচ্ছা, মাদ্দে মুত্তাসিল বুঝতে পারছেন কিনা? জি হুজুর। আচ্ছা। তাহলে মুনফাসিল আর মুত্তাসিলের পার্থক্য আমরা বুঝলাম। মুনফাসিল হচ্ছে তিন আলিফ টান, যেটা পরের শব্দে আলিফ থাকে। আহ, অর্থাৎ আমরা বলতে পারি পরের শব্দের শুরুতে হামজা থাকে। আর মুত্তাসিল হচ্ছে একই শব্দে হামজা থাকে মাদ্র হরফের পরের হরফে। এরপর আমরা আসি 2 নম্বর। তার আলিফ মদ 5 প্রকার, তার মধ্যে দ্বিতীয় প্রকার হচ্ছে মাদ লাজিম কালমে মুতাক্কাল। নামটা কি মুখস্থ করতে হবে? নামগুলো আমাদের একটু গুলিয়ে যায়। এটা আমরা প্রথম বুঝে যদি মনে রাখি তাহলে সহজ হবে। দেখেন, মাদ শব্দের অর্থ কি বলেন তো? টেনে পড়া। টেনে মাত্র। পড়া টেনে বা, পড়া বা লম্বা বা দীর্ঘ করা। জি জি। আর লাজিম শব্দ হচ্ছে আবশ্যক। তো বলেন তো এই দুইটি শব্দ অর্থ কি হবে? আবশ্যক টেনে টেনে পড়া পড়া। আবশ্যক। জি, আবশ্যকীয়। টেনে পড়া মানে টেনে আবশ্যক। পড়াটা যখন আবশ্যক। হ্যাঁ। কালমি, এটা হচ্ছে কালিমা। আরবিতে হচ্ছে কালিমা মানে হচ্ছে শব্দ। তাহলে কালমি মানে কি বললাম? শব্দ। তাহলে
কালিমার মধ্যে যখন টেনে পড়া আবশ্যক। কালিমা মানে কি বললাম ভাই? শব্দ। 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 একটা শব্দের মধ্যে কখন টেনে পড়া আবশ্যক হয়, এবং এটা হবে মুসাক্কাল। আর মুসাক্কাল, মুসাক্কাল যখনই আসবে তখনই এটাকে ধরে নিবেন এটা হচ্ছে তাসদিদের সাথে সম্পর্ক। মুসাক্কাল মানে তাসদিদ, মনে রাখবেন এটা। ওই যে আরবি গ্রামার যারা পড়েছে সকিলা খফিফা এই জায়গাগুলো বলতে সহজ হতো। আমরা মনে রাখবো শুধু মুসাক্কালের সম্পর্ক হচ্ছে তাসদিদের সাথে, তাসদিদের সাথে সম্পর্ক মুসাক্কালের সাথে, তাসদিদ। আর এরপরে আমরা আরেকটা পড়বো মুখাফফাফ, সেটা হবে জজমের সাথে সম্পর্কিত। তাহলে মুসাক্কাল সম্পর্কিত হবে তাসদীদের সাথে। মুসাক্কাল কিসের সাথে সম্পর্কিত? মুসাক্কাল হলো তাসদিদের সাথে। তাসদীদ। তাসদিদের সাথে। তাসদীদের চেহারা কি মনে আছে? এই যে এরকম জি। সিনের মাথার মতো। শক্ত করে যেটা পড়তে হয়। জি। তাহলে এবার আমরা একটু পরের অংশটা একটু পড়ি, খেয়াল করি মনোযোগ দিয়ে। মদের হরফের পরে একই শব্দে তাসদীদ আসে। আবার দেখি, মদের হরফের পর, তার মানে একটা মদের হরফ আসবে। এই মদের হরফ তো আমরা সবাই চিনি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বামে জজম হলে পেশের বামে জজম হলো ওয়াও। মদের হরফের পর একই শব্দে তাসদীদ, এই দুটো মনে রাখবেন। একটা মদের হরফ থাকবে, তারপরে একই শব্দে তাসদীদ আসবে। তাকে হচ্ছে মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল বলে। মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল। এই লাল দাগ দেওয়া গুলো একটু দেখেন শুধু। মাদের হরফের পর একই শব্দে তাসদীদ, মাদের হরফের পর একই শব্দে তাসদীদ, এটা হচ্ছে মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল। মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল টেনে পড়া আবশ্যক, তারালিফ টেনে পড়া আবশ্যক কখন? মুসাক্কাল যখন তাসদীদ থাকবে। মুসাক্কালের সম্পর্ক বলছিলাম তাসদীদের সাথে। মুসাক্কালের সম্পর্ক হচ্ছে তাসদীদের সাথে। আচ্ছা, আমরা পরের অংশটা দেখলে আরো ক্লিয়ার হবে। এটাকে চার আলিফ টেনে পড়তে হবে, দেখেন। এই যে দদের উপরে হচ্ছে একটা জবর আছে। মনে করেন দদের উপর একটা জবর, বেশি বড় হয়ে গেছে। এই যে দদের উপরে একটা জবর, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ আছে না ভাই? অলদ কি হলো? এই যে জবরের বামে খালি আলিফ, আর তারপরে শব্দ দেখেন এই তাসদিদ আছে, একই শব্দ তাসদিদ, মাদুর হরফের পরে তাসদিদ তাসদিদ। আছে। এই তাসদিদ থাকলে আমরা এটাকে চার আলিফ টেনে পড়বো। যদিও এখানে চার আলিফের চিহ্ন দেওয়া আছে, এই জন্য সহজেই বোঝা হচ্ছে। কিন্তু কালকে যে পরীক্ষা হবে, পরীক্ষায় কিন্তু এটা চিহ্ন থাকবে না। তো প্রথমত কথা হচ্ছে যে জবরের বামে খালি আলিফ, দাদ আলিফ জবর ধ, আর তাসদিদ আছে, এই জন্য এটা চার আলিফ টেনে পড়তে হয়। আমরা যেমন পড়ি ওয়ালাউ দলিন, ওয়ালাউ দ, এই যে আমরা বেশি করে টান দিই, এটা হচ্ছে মাদ্দে লাজিম কালমে মুতাক্কাল। ভাই, লামের দ। উপর কিছু থাকবে না? উম, হ্যাঁ, লামের নিচে হচ্ছে জের আছে একটা, সেটাই, হ্যাঁ। টাইপ নাই। ভাই, লামের উচ্চারণে চারালিফ হবে না, হবে দর উচ্চারণে। জি জি, কারণ দেখেন মাদটা কোথায় আছে এটা দেখতে হবে আপনাকে। মাদ আসলে কোথায় আছে? হ্যাঁ। জবরের বামে খালি আলিফ আছে, এটাই মাদ। ওই মাদের হরফটাকেই আপনাকে টানতে হবে সব মাদেই। আপনাকে মাদের হরফকেই টানতে হবে সব মাদেই। মাদ্দে লিন সেটা ভিন্ন, সেটা আমরা আজকে পড়বো শেষের দিকে। আমরা এই জন্য বলেছিলাম যে মাদ্দে আসলি বলা হয় মাদ্দে তবাইকে। তার মানে সব মাদেই হচ্ছে আপনার এই হরফগুলোর সাথে সম্পর্ক আসবে। এখন এই হরফগুলো যখন যেখানে আসবে সেখানে টানতে হবে, সেটা তিন আলিফ হতে পারে, চার আলিফ হতে পারে। টানতে হবে সবসময় এই তিনটা মাদের হরফেই। আচ্ছা, তাহলে ওয়ালাউ দলিন, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। আরো কিছু উদাহরণ আছে, যেমন দলাং, এরপর দাবাতিন, এরকম কিছু কিছু উদাহরণ আছে। তো আপনারা কোরআন পড়তে গেলেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমরা তাহলে সামনে আগাই। তাহলে এই আমাদের নামটা একটু মনে রাখবেন। লাজিম কালমে মুসাক্কাল। মাদ লাজিম, লাজিম মানে আবশ্যক, কালিমা মানে কালিমার মধ্যে বা শব্দের মধ্যে, মুসাক্কাল মানে তাসদীদের সাথে সম্পর্ক। এই যদি অর্থ মনে থাকে তাহলে বাকিটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এরপর দেখেন মাদ। মাদ, মাদ শব্দের অর্থ টেনে পড়া, দীর্ঘ করে পড়া। লাজিম শব্দের অর্থ আবশ্যক। তাহলে টেনে পড়া আবশ্যক কালিমার মধ্যে বা শব্দের মধ্যে। মুখাফফাফ, মুখাফফাফের সম্পর্ক কিসের সাথে বলছিলাম মনে আছে? জজম। জজমের সাথে। তাসদিদের সাথে, জজমের সাথে। জজমের সাথে জি। মুখাফফা ওই মুসাক্কাল, মুসাক্কাল কফ থাকবে যেটাতে,
মুসাক্কল এটা হচ্ছে তাসদীদের সাথে সম্পর্ক, আর মুখাফফাফ এটা হচ্ছে জজমের সাথে সম্পর্ক। এখন দেখেন মদের হরফের পর, এখন মদের হরফ যদি একই হরফে জজম আসে, আগে কি ছিল তাসদীদ, আর এখন এই দেখেন জজম মুখাফফাফের সাথে সম্পর্ক, হয় যে মুখাফফাফ জজম মুখাফফাফ জজম। তো ওটা আগের মতোই, আগে ছিল তাসদীদ আর এখন হচ্ছে আপনার জজম। যদি মদের হরফের পর যদি জজম আসে তবে তাকে মাদ লাজিম কালমে মুখাফফাফ বলে। নামটা মনে রাখবেন, নামটা মুখস্থ থাকে না আমাদের, যখন অপশন দেওয়া থাকবে তখন পেচ লেগে যায়। মাদ লাজিম কালমে মুখাফফাফ। আচ্ছা, ইহাকে চার আলিফ টেনে পড়তে হয়। উদাহরণটা দেখেন। আচ্ছা, এটা হচ্ছে আল আনা। এখানে অবশ্য হরকতটা কেটে গেছে, একটা মাদের হরকত থাকবে, এই যে খাড়া জবর, বেশি বড় হয়ে গেছে হয়তো, এরকম একটা খাড়া জবর থাকবে। তাহলে হামজার উপরে খাড়া জবর, তাহলে এটা মাদের হরকত। মাদের হরকত কিংবা মাদের হরফ একই কাজ করে। এখন মাদের হরকতের পরে দেখেন তার পরের হরফে জজম আছে, জজম আছে না ভাই? ইউজুয়াল। তো এই এটাতে যে আমরা টানতাম এক আলিফ, এখন আর এক আলিফ না টেনে এটাকে চার আলিফ টানতে হবে। আনা, এই যে আতে টান, এরপর লামকে ধরতে হবে। এটা হচ্ছে মাদ লাজিম কালিমা মুখাফফাফ। এখন মজার ব্যাপার হলো, আহ, এটা খুব বেশি প্যারা দিবে না, কারণ পবিত্র কোরআন কারিমে এই মাদের উদাহরণ এই একটি আছে। বুঝতে পারছেন? এই যে একটাই হচ্ছে মাদ লাজিম কালিমা মুখাফফাফের উদাহরণ, এর বাইরে আর মাদ লাজিম কালিমা মুখাফফাফের উদাহরণ কোরআনে নাই। তাহলে এটা আমাদের জন্য সহজ হয়ে গেল। হুজুর, তাহলে এই একটাই মানে একটা শব্দই এই একটা শব্দ, মুকাফফাফ এর একটা উদাহরণ? শব্দই আছে কোরআনে। তাহলে মাদ্দে লাজিম কালমে মুখাফফাফ আর মুসাক্কালের পার্থক্যটা তো আমরা বুঝলাম। মুখাফফাফে একটাই পাবো, মুখাফফাফ মানে জজমের সাথে সম্পর্কিত, আর মুসাক্কাল মানে হচ্ছে তাসদীদের সাথে সম্পর্কিত। মাদ্দে লাজিম অবশ্য টেনে পড়া আবশ্যক শব্দের মধ্যে মুখাফফাফ জজম আসলে, এভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, এখন আমরা পরেরটা যাই। আমাদের চার আলিফ মাদ পড়ছিলাম 5 প্রকার, তার মধ্যে 3টা প্রকার আমাদের শেষ শেষ। 1 নম্বর বলছিলাম মাদ্দে মুত্তাসিল, তার মানে সংযুক্ত থাকবে, মদের হরফের পরের হরফে হামজা থাকবে, মদের হরফের পরের হরফে হামজা থাকবে, সেটা একই শব্দের মধ্যে। 2 নম্বর পড়ছি মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। 3 নম্বর পড়লাম মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। এখন আমরা পড়বো, এখন আর কালমি না, এখন পড়বো আমরা হরফি। দেখেন এটা একটু মনোযোগ দিয়ে, এখানে একটু পেস লাগতে পারে, খুব মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করেন, সহজ হবে। আচ্ছা, মাদ শব্দের অর্থ কি? লম্বাবা টেনে টেনে পড়া। পড়া। আচ্ছা, লাজিম শব্দের অর্থ? আবশ্যক। অবশ্যই। আচ্ছা, মুখাফফাফ কিসের সাথে সম্পর্কিত? জজমের সাথে। তোমার সাথে। আর হরফি, আগে ছিল কালমি আর এখন হচ্ছে হরফি। হরফি মানে হচ্ছে হরফ। এখন বলতেছে যে এ, পড়া আবশ্যক হরফের মধ্যে যখন জজম থাকে, হরফের মধ্যে অবশ্যই টেনে পড়তে হবে যখন জজম থাকে। এখন হচ্ছে যে পবিত্র কোরআনুল কারিমে শব্দ বাইরেও কিছু হরফও আছে। মানে কোরআনের আয়াত সবসময় যে শব্দ দিয়ে হয় এমনটা না, কিন্তু হরফ আছে, যে হরফগুলো দিয়ে কোরআনের আয়াত হয়, আছে না এরকম আয়াত? যেমন সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, এরপর ইয়াসিন, আছে না ভাই এরকম? জি ওস্তাদ। আচ্ছা, ইউজুয়াল আছে। তাহলে এই যে আলিফ লাম মিম, এখন কোন হরফে কতটুকু টানবো, এটা হচ্ছে ব্যাপার। এই আলিফ, আলিফে আমি এক আলিফও টান দিলাম না, কেন টান দিলাম না? আচ্ছা, তো এই যে বলতেছিলাম কোরআন কারিমে এরকম 14টি সূরার শুরুতে এই আয়াতগুলো আছে, যেটাকে বলা হয় হরফে মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন হরফ। বিচ্ছিন্ন হরফ আছে কতটি সূরার শুরুতে? 29টি, সরি, এরকম বিচ্ছিন্ন আয়াত আছে 29টি সূরার শুরুতে কোরআনের। আর 29টি সূরার শুরুতে 14 রকমের হরফে মুকাত্তাআত আছে। যেমন হামিম দিয়ে শুরু আপনার 7টা সূরা, হামিম।
এরপর আলিফ লাম মিম। আলিফ লাম মিম দিয়ে শুরু হচ্ছে আপনার 5টা সূরা। এরপর ইয়াসিন একটা। এরপর হচ্ছে আলিফ লাম মিম র, এভাবে আছে আর কি। এরপর নুন। এরপর কাফ হা ইয়া আইন সদ, এরকম আছে। তো এই যে হরফে মুকত্তাআত, এই হরফে মুকত্তাআতের হরফ আছে আপনার 14টি। মোট কয়টি হরফ আছে? 14টি। 14টি। 14টি হরফই এখানে লেখা আছে। তো এটা আমাদের মনে রাখার সুবিধা এখানে, এটা আমরা একটু মনে রাখতে পারি যে নাসু হাকিমিন আল্লাহু সিররা। নাসু হাকিমিন আল্লাহু সিররা। আচ্ছা, এটা যদি মনে রাখতে পারেন তাহলে এই বাকি এই 14টি হরফের নাম আপনি মনে রাখতে পারবেন। এছাড়া আমি সময় পাইলে আরেকটু লিখে রাখতে পারতাম, সময় পাই নাই। আমি আরেকটু সহজ করে বলি যে প্রথমে হচ্ছে আলিফ, যদি কলম থেকে লিখতে পারেন সাথে মনে রাখার সুবিধার্থে আরেকটা আহ, আরেকভাবে বলতেছি। প্রথম হচ্ছে আলিফ, আলিফটাকে আলাদাভাবে লিখবেন। পর লিখবেন হাইয়ুন, মানে হা এবং ইয়া, হা ইয়া, তাহলে আলিফ হাইয়ুন। এরপর তহারা, ত হা র, ত হা র, তাহলে আলিফ হাইয়ুন তহারা। এরপর সানাকুসু লাকুম, সানাকুসু লাকুম, সানাকুসু লাকুম। এরপর আলাদাভাবে আইন লিখতে হবে। আচ্ছা, এটা বুঝতে অসুবিধা হতে পারে, ভিডিওটা যখন দেখবেন তখন লিখে নিন। সানাকুসু লাকুম, সানাকুসু লাকুমের হচ্ছে সিন, নুন, কফ, সদ, লাম, কাফ, মিম। এরপর হচ্ছে আলাদাভাবে আইন। এখন এটা আলাদা আলাদা ভাবে বলার কারণ কি? আলিফ হরফটাতে আমরা কোনো টান দিই না, এই জন্য আলিফটাকে আগে রেখেছি। আলিফ হরফটাতে আমরা কেন টান দিই না? তো আমরা প্রথম ক্লাসে হয়তো দেখিয়েছিলাম। দেখেন যে আলিফের যে বানান রীতি, আমরা জানি, বলছিলাম যে প্রত্যেকটা হরফ আমরা বানান করে লিখতে পারি। যেমন ইংরেজি বর্ণমালা, আমি যদি এম লিখি, তাহলে এম এর বানানটা হচ্ছে এ প্লাস এম, এম একসঙ্গে হচ্ছে এম। এরপর যদি আমি লিখি যে হচ্ছে উম আমি যদি লিখি যে ইউ যদি লিখি, তাহলে ইউ লিখতে গেলেও এটার একটা বানান আছে, অয় ও ইউ। এরপর আমি যদি হচ্ছে লিখি এল, তাহলে এ প্লাস এল, এভাবে। তো আরবি বর্ণমালার বানান দিতে আছে এরকম, দেখেন হামজা জবর আ, লাম, ফাজের লিফ, দেখেন আলিফ। এখন বলেন তো এটার মধ্যে কি কোনো মাদার হরফ আছে? জি না। নাই। এই কারণে আমরা এটাতে একটাও টান দিতে পারি না। আলিফ লাম মিম, আলিফে কোনো টান দিলাম না, কিন্তু লামে আমি 4 আলিফ টান দিলাম। কেন লামের 4 আলিফ টান দিলাম এটা দেখি। দেখেন লাম আলিফ, লাম আলিফ জবর লা, আর মিমি হচ্ছে জজম, এখানে 4 আলিফ আমি টান দিলাম। এখন মিম, মিম তো দৌড় দেয়। মিম, মিমিয়াজের মি, আর মিম, মিমি হচ্ছে আবার জজম। দেখেন আমি যদি একসাথে মনে করেন এই আলিফ লাম মিম, এটা মনে করেন আমি 3টে শব্দ লিখছি, এখন আর এটাকে হরফ না মনে করে 3টে শব্দ মনে করি। এখন দেখেন আলিফের মধ্যে কোনো টান নাই, এই জন্য আমি টানলাম না। আর দ্বিতীয়ত দেখেন লাম, লাম আলিফ যাবো লা, এখানে কি এক আলিফ মাদ। আর মাদের হরফটি পরের হরফে দেখেন এখানে তাসদিদ আছে, তাসদিদ থাকবে। কারণ মিম সাকিনের পর মিম আসলে এটা তাসদিদ থাকে পরের মিমটা। এখন এই সাকিন হরফ তাসদিল হরফকে পড়তে হয়। তো মাদের হরফের পরের হরফে যদি তাসদিদ থাকে, তাহলে কয় আলিফ টেনে পড়তে হয় বলেন তো? 4 আলিফ। ওরা লিফটিনে ভর্তি হয়। সেই মাদের নাম কি বলেন তো? মুসাক্কাল, মানে মুসাক্কাল। মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল। মাশাআল্লাহ। এখন
এই যে হরফগুলো, এই যেগুলো আমি লিখলাম, এগুলো তো কালিমা না, এগুলো হরফ, তাই না ভাই? এই জন্য জি হুজুর। এই জন্য এখানের যে মাত্রা আপনি বললেন, মাত্র যেটা লিখলাম, যে লাম, এই যে লামের যে টানটা হবে, এই লামটা হবে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল। মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, লামের যে মাত্রা, লামটাতে চার আলিফ টানলাম, এটা হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, কারণ হরফের মধ্যে তাসদিদ এসেছে। এখন আসি যে হচ্ছে মুখাফফাফ তাহলে কোনটা, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ কোনটা? দেখেন, এখানে হচ্ছে এই যে জেরের বামে জজমালাইয়া, মি মিয়া জের মি, এই যে জেরের বামে জজমালাইয়া মদের হরফ, আর মদের হরফের পরের হরফে দেখেন মিমের উপরে জজম, মিম, মিমের উপরে জজম। তাহলে মদের হরফের পরের হরফে যদি জজম হয় তাহলে কি হবে? মধ্যে লাজিম কলমি হরফি মুকাফফাফ। জি, এখন হচ্ছে হরফ। মাদ্দে লাজিম কালমে। হ্যাঁ, কালমে মুখাফফাফ আমরা পড়ে এসেছি। এখন যেহেতু আমরা হরফের বানান রীতিটা লিখলাম, সুতরাং এটা হচ্ছে হরফে মুখাফফাফ। তাই লাম হচ্ছে কালমে মুসাক্কাল, সরি হরফে মুসাক্কাল, আর মিম হচ্ছে হরফে মুখাফফাফ। তাহলে এই যে একসাথে আমরা দুইটা পড়ে ফেললাম, মাদ্দে লাজিম হরফে মুখাফফাফও পড়লাম, মাদ্দে লাজিম হরফে মুসাক্কালও পড়লাম। এইভাবেই বাকিগুলো এভাবেই মূলত পড়া হয়। তবে এই লামের উপরেও চার আলিফ মদের চিহ্ন থাকবে, মিমের উপরেও চার আলিফ মদের চিহ্ন থাকবে। চার আলিফ মদ যে, এটা আপনি বুঝতে পারবেন, এটা নিয়ে টেনশন নাই। কিন্তু কথা হচ্ছে যদি কেউ আপনাকে শুনতে চায় যে কোনটা কি মদ, সেখানে কথা হচ্ছে আলিফে কোনো মাদ নাই, লাম হচ্ছে আপনার চার আলিফ টান, আর চার আলিফ টান, কিন্তু এটা হচ্ছে হরফি মুসাক্কাল, আর মিম হচ্ছে হরফি মুখাফফাফ। আচ্ছা। হুজুর, ভালো বুঝলাম না এটা। হ্যাঁ, বোঝাটা লাস্টে কি? যেটা উদাহরণটা দিলেন, উদাহরণটা দিলেন যে এখানে এখানে মিমের মানে যে এখানে আর কি আচ্ছা, লা মিমের লাম মি। লামে যে মাদাটা বুঝছেন তো না? জি হুজুর, যে এখানে লাম আলিফ জবর, এটা তো মানে মধ্যে তবাই আর কি, জি, তো ভাই আমরা মদের হরফ আর কি। মাদের হরফের পরের হরফে দেখেন তাসদিদ আছে, এই যে তাসদিদ এখানে। জি হুজুর। মাদের হরফের পরের হরফে তাসদিদ আসলে আমরা পড়ছিলাম না মদ লাজিম কালমে মুসাক্কাল? জি হুজুর, এখন তো এটা এটা তো বুঝেছি। এটা তো কালিমা না, এটা তো হরফ। এটা হচ্ছে হরফি মুসাক্কাল, কামটা হচ্ছে হরফি মুসাক্কাল। বুঝতে পারছেন? জি হুজুর। হুজুর এখানে এখন তাহলে লাম, লাম মিম জবর লাম যে হবে, এখানে আলিফটাকেও আমি মানে কাউন্ট করব যে এরকম ভাবে যে এটা মদের হরফ। অবশ্যই, যেখানে আপনি মদ জবরের বামে খালি আলিফ দেখবেন তখন তো সেটাকে মাদের হরফ হিসেবে কাউন্ট করতে হবে, মানে সব জায়গায়। যেমন এখানে হুজুর ওই দেখেন। যে তাসদিদ তাসদিদ আসলে তো মানে পরেরটাকে মানে ধরতে হয় এরকম তো। আচ্ছা ঠিক আছে হুজুর তাহলে। আচ্ছা, আপনি বলতেছিলেন যে হচ্ছে আহ, আলিফটাকে তখন ধরা আসবে হরফ। কিনা। জি। এখন জি হুজুর। ওই যে আমরা দেখেন ওয়ালা দলিন টানতেছিলাম, মনে আছে কিনা? ওখানেও দেখবেন দ, আলিফ জবর দ, আর লামে গিয়ে হচ্ছে আপনার তাসদিদ। সেখানেও কিন্তু আমরা ওই আলিফটা থাকার কারণে কিন্তু টান হয়েছে, আমরা কিন্তু তাসদিদও পড়তেছি, কিন্তু টানটা দিয়ে জি এরপর আমরা তাসদিদ পড়তেছিলাম। ওয়ালা দলিন, মনে আছে কিনা ভাই? জি হুজুর। জি। আচ্ছা, তাহলে আমরা এই 14টা হরফ মনে রাখতে পারি এভাবে: নফসু হাকিমিন তাআল্লাহু সিররা। আর আমি যেভাবে বললাম যে আলিফ হাইয়ুন তাহারা সানা কুসলাকুম, এটা আমি গ্রুপে লিখে দেব। তো এখানে আলিফটা হচ্ছে এক আলিফ টান, ওই সরি এক আলিফ টান না, কারণ আমরা দেখলাম ওখানে মাদের হরফ নাই। এখন আসলে হচ্ছে হাইয়ুন তাহারা, আমি 2 নম্বরে যেটা বললাম হাইয়ুন তাহারা। হাইয়ুন মানে হচ্ছে হা আর ইয়া, হা আর ইয়া, আর তাহারা মানে ত, হা, র। এই যে পাঁচটা, এই পাঁচটা হচ্ছে এক আলিফ টান। সেই পাঁচটাকে আমি একটু মার্ক করি। এটা হচ্ছে ত, এটা হচ্ছে হা, এটা হচ্ছে র। তাহারা মানে পবিত্রতা। দেখেন, এইটা একালিপ টান, হা একালিপ টান, র একালিপ টান, আর হচ্ছে হা, হাইয়ুন এই হা, আর এই ইয়া, এই পাঁচটা হচ্ছে একালিপ টান। এই পাঁচটা হরফ একালিপ টান। কিভাবে টান একালিপ, আমি তাহলে একটা উদাহরণ দিই, আপনারা বুঝতে পারবেন সহজে। দেখেন, প্রথমে আমি তাকেই লিখলাম। এখন ত যদি আমি বানান করে লিখি, এতক্ষণ ধরে সবগুলো হরফ আমরা বানান রীতির আলোকে টান বুঝতেছিলাম যে কোথায় কতটুকু টান হবে।
ত ত আলিফ জবর ত, এরকম হবে না ভাই? ত বানান, দেখেন তো এটা কয় আলিফ টান? জবরের বামে খালি আলিফ না, একালিফ। এক আলিফ টান। জি, এভাবে। এরপর মনে করুন হচ্ছে, দুঃখিত, এই যে ইয়া আলিফ জবর ইয়া, ইয়া এক আলিফ টান হবে। এরপর হা আলিফ জবর হা, এটা হা আলিফ জবর হা। র আলিফ জবর র। এই যে এগুলো হচ্ছে বানান করতে গিয়ে এভাবে বানান করা হয়, এই জন্য এটাকে আমরা আলিফ টানবো। যেমন তাহা, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই যে তাহা, এই তাহা হচ্ছে ত এক আলিফ টান, হা এক আলিফ টান। এক আলিফ টানগুলোর জায়গায় কোনো মাদের চিহ্ন থাকে না, তো এই জায়গাগুলো আমরা এক আলিফ করে টানবো। আর চার আলিফ মাদ যেখানে, সেখানে চার আলিফ চিহ্ন থাকে, এটা নিয়ে টেনশন নাই। তাহলে হাইয়ুম তাহারা, এটা হচ্ছে এক আলিফ করে টান। এরপর আসি সানাকুসু লাকুম, সানাকুসু লাকুম, এগুলোতে চার আলিফ টান। এরপর আইন, এটাতেও চার আলিফ টান। আর বাকি যতগুলো আছে এই সবগুলো চার আলিফ টান। দেখে নেন একটু। এই এই আলিফটা হচ্ছে এক আলিফ টান না। আর বাকি বৃত্ত যেগুলো, এই বৃত্তগুলোতে হচ্ছে এক আলিফ করে টান, খেয়াল করেন। আর বাকি যে হরফগুলো এখানে আছে, বাকি হরফগুলোতে চার আলিফ করে টান। কেন চার আলিফ টান, আপনারা এটা বানান করলে বুঝতে পারবেন। আর একসাথে হরফগুলো যখন আসবে তখন তিনোটা হচ্ছে হরফ বানান করতে হবে। বানান করে দেখতে হবে যে মদের হরফের পরে জজম আছে নাকি তাসদীদ আছে। যদি জজম থাকে তাহলে হরফে মুখাফফাফ, আর যদি তাসদীদ থাকে তাহলে কালমি, ওই হরফে মুসাক্কাল। কঠিন মনে হতে পারে, কিন্তু ভিডিওটা যদি আরো একবার দেখেন তাহলে আশা করছি সহজ হবে। আচ্ছা, আমরা সামনের এই চার পেজে গেল। নাম্বার কঠিন মনে হচ্ছে। জি, হরফি মুখা, চার চার নাম্বারটা, নাম্বারটা আর কি। নাম্বারটা কঠিন না, 4 নাম্বার আর 5 নাম্বার এই দুটো মিলে কঠিন মনে হতে পারে। আচ্ছা, এটা মূলত মোসাক্কাল লেখার কথা ছিল। আর কথাগুলো হুজুর একটু আটকে আটকে যায় তো, যে যে কথাগুলো মাঝে মধ্যে একটু আটকে আটকে যায় আর কি। আমার ভয়েস, জি হুজুর। ও, তাই এতক্ষণ বলবেন না, তোর তো অনেক ক্লাস চলতেছে। ওই যে রাত হলে কেন জানি ওয়াইফাই পাচ্ছে না, মোবাইল ডাটা ব্যবহার করতে হচ্ছে, এখানেও সমস্যা। কথা তো আটকে গেলে সমস্যা। তো এখন তো যদি কারো কোথাও সমস্যা হয় আমাকে জানাবেন, আর আমি আরেকবার রিপিট করার চেষ্টা করবো, দেখি। আচ্ছা, এটা হচ্ছে মোসাক্কাল লেখার কথা ছিল, মুখাফফা হয়ে গেছে। আর এই যে পরেরটা দেখেন, এটা হচ্ছে মাদ্দুল আজিম হরফে মুখাফফাফ। এই যে এই 8টি হরফকে মদ্দে লাজিম দিয়ে পড়তে হয়। এই যে একটু আগে আমরা 5টা আলাদা রাখছিলাম। আগে আগে হচ্ছে 5টা বলছিলাম এক লিফ টান, আর একটা হচ্ছে কোনো টান নাই, তাহলে 6টা গেল। আর এই যে 8টা, এই 8টা হচ্ছে চারা লিফ টেনে পড়তে হয়। বুঝতে পারছেন? এটা জি মনে হুজুর। রাখার সুবিধা হচ্ছে নাকসা আসালুকুম, নাকসা, নাকসা আসালুকুম, নাকসা আসালুকুম। এই 4টা আসলে আমরা কয় লিফ টেনে পড়বো? চার। এই যে 8টা, মানে এই 8টা হরফ এইভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে বলেন তো, এক এক কালিফও টান হবে না কোন হরফে? আলিফ। আর আলিফে। আর এক আলিফ টান হবে কয়টি হরফে? 5টি হরফে। 5টি হরফে। পাঁচটি হরফে। আর 4 আলিফ টান হবে কয়টি হরফে? 8টি হরফ, যেটা এখানে আটটি শো হরফে। করতেছে। তাহলে মোট কয়টি হলো? 14টা। 14টি। 14টি। এই হরফে মুকাত্তাআতের যে 29টি সূরা শুরুতে যে হরফে মুকাত্তাআত গুলো আছে, এটা হচ্ছে 14 রকমের। আবার এই 14 রকমের মধ্যে 14টা হরফ দিয়েই হরফে মুকাত্তাআত গুলো সংগঠিত হয়েছে, এই হরফগুলোর বাইরে নাই। তাহলে তো সহজ হয়ে গেল, এই 8টা মনে রাখলে হবে। দেখেন,
নাকাসা আসালুকুম, নাকাসা আসালুকুম। অথবা আমি যেভাবে বললাম ওটাও হতে পারে। এটা দিয়ে মনে রাখেন, নাকাসা আসালুকুম, নাকাসা আসালুকুম, নাকাসা আসালুকুম। তবে এখানে হচ্ছে ভাইয়া এই এগুলোর মধ্যে যে এই আবার বল। এ হচ্ছে 3 আলিফ আর 4 আলিফের মধ্যে ওগুলো তো ওই যে চিহ্নটা তো থাকবে না, হ্যাঁ, এই চিহ্নটা থাকবে। 8টা আর 5টার মধ্যে। জি জি, তিন চিহ্নটা থাকবে। আলিফের জি জি, চিহ্নটা থাকবে, শুধু আচ্ছা। একালিপ মাঝে থাকবে না। এটা নিয়ে টেনশন করার কিছু নেই, কঠিন মনে হতে পারে। এইগুলো দু একটা উদাহরণ দেখলে ভালো হতো। জি, উদাহরণ ইনশাল্লাহ দেখাবো, একটু বলাই দেখাচ্ছি। আচ্ছা, এখানে এবার দেখেন মধ্যে লাজিম হরফে মুখাফফাফ। মুখাফফাফ কখন হয়? একটু আগে তো আমরা মুখাফফাফের সংজ্ঞা পড়ে আসছি যে মদের হরফের পরের হরফে জজম থাকবে। এখন দেখেন মেলে কিনা। আর মিলিয়ে পড়া, তাসদিদ থাকলে মিলিয়ে পড়তে হয়, তাসদিদ হলে মিলিয়ে পড়ি আমরা আগের শব্দের সাথে। এখন দেখেন, 8টি হরফ যখন, ওই যে 8টি হরফ একটু আগে দেখে আসলাম, নাকসা আসালুকুম। 8টি হরফ যখন পরবর্তী হরফের সাথে ইদগাম না হবে, মানে পরবর্তী হরফের সাথে যখন তাসদিদ দিয়ে পড়া হবে না, কিংবা এই 8টি হরফের পর যখন কোনো হরফ আসবে না, কে হচ্ছে মুখাফফাফ বলা হয়। তাহলে সহজ করে বলি, আমি আগে যেভাবে পড়িয়েছি ওই কথাটাই দুই রকম ভাবে আসতে পারে। বলতেছে যে, মনে করেন কফ, কফ হরফ যে, কফ, অল কোরআনিল মাজিদ, এটা সূরা কফের শুরু। এখন কফ কয় আলিফ টান হবে? কয় আলিফ যে হবে এটা তো আমরা নিশ্চিত, এই 8 হরফের মধ্যে যেহেতু কফটা আছে। কিন্তু কফটা মুখাফফা হবে নাকি মুসাক্কাল হবে, এটাই তো প্রশ্ন নাকি ভাই? এখন দেখেন, দুঃখিত, একটু মনোযোগ দেন, বুঝতে পারবেন। কফ লিখলাম, কফ, আলিফ জবর ক, এটা ফা, এর উপরে হচ্ছে একটা জজম বা সাকিন। আচ্ছা, তাহলে কফ, কফ, এটা বানান করে পড়া যাচ্ছে ভাই? আমার মাউসটা একটু বেশি দৌড় দেয়, আর মাউস দিয়ে লেখা যাচ্ছে না ভালো, বোঝা যাচ্ছে কিনা ভাই? জি হুজুর, বোঝা যাচ্ছে। জি। এখন বলেন তো, এখানে কয় আলিফ টান হচ্ছে? দেখে মনে হচ্ছে কয় আলিফ টান এবং কি মাদ? এটা যদি একটু শব্দ আমার করি মনে আমরা। হচ্ছে যে এখানে একালিপ টান। এখন মাদের হরফের পরের হরফে যে জজম আছে, তাহলে কয় আলিফ টান? চার চার আলিপ আলিফ টান। টাইম। হরফে 4 আলিফ। মুখাফফাফ। হ্যাঁ, তো হরফে মুখাফফাফ, তাই না? হ্যাঁ, তাই বলতেছি এখানে এই দ্বিতীয় লাইনটা দেখেন, হরফের পর, এই 8 হরফের পর কোনো হরফ না আসে, তাহলে এটাকে হরফে মুখাফফাফ বলা হয়। দেখেন, এই যে কফ, এই কফের পরে কি কোনো হরফ আসছে? আসে নাই, শেষ। কারণ সূরা কফের শুরু হচ্ছে এরকম, কফ, আল কোরআনিল মাজিদ। তার মানে কফের সাথে আর কোনো হরফ নাই। এই জন্য যেহেতু এর সাথে কোনো হরফ আসে নাই, এটা হচ্ছে হরফে মুখাফফাফ, এখানে একরকম সংজ্ঞা দিয়েছে। আর আমি এটাকে ভেঙে দিলাম, ওটা হচ্ছে সূত্র মনে রাখার মতো বলে দিছে। আর ওই সূত্রটাকে বিশ্লেষণ করলাম আমি, যে জবরের বামে খালি আলিফ, মদের হরফ, আর মদের হরফের পর হরফে জজম, এটা হচ্ছে 4 টান। আর 4 টানের মধ্যে হচ্ছে এটা যেহেতু জজম, তাই এটা হচ্ছে মুখাফফাফ। তাহলে এটার নাম হবে হরফে মুখাফফাফ। বুঝতে পারছেন ভাই? মূলত এই হরফগুলোকে বানান করা শিখতে হবে। হুজুর, আমার কাছে আসলে এটা কঠিন লাগতেছে, বাকিদের জানি না। আমার কাছে কঠিন লাগতেছে ভাইয়া। ভাইয়া এটা ঈদগামটা কি জিনিস, ঈদগাম? ঈদগামটা মানে, ঈদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া। আচ্ছা, আমি একটু ঈদগাম, মিলিয়ে পড়া হচ্ছে তাসদীদ, মানে পরের শব্দের সাথে মিলিয়ে পড়া। যেমন হা বা যাবার হাব, বা যাবার বা, এই যে এখানে ঈদগাম হয়েছে, হা হচ্ছে বা এর সাথে মিলিয়ে পড়তে হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে ঈদগাম। তাহলে ঈদগাম দিয়ে একটা লিখি তাহলে, আইন, সিন, কফ। দেখেন, অথবা ওই যে আলিফ লাম মিম লিখছিলাম, দেখি আলিফ লাম মিম লিখি, আলিফ। ভাইয়া ওই যে দুপুরবেলা, দুপুরের ক্লাসে গালিব ভাইয়া হচ্ছে এই জিনিসগুলো আমাদেরকে পড়া নাই, বলছে আপনার প্যাচ লাগাই ফেলবেন, 3 আলিফ আর 4 আলিফে সাংস্কৃতিক ইয়াটা চিহ্নটা থাকবে, আপনার ওটা দিয়ে ধরতে পারবেন। আমরা ওটা, বলছি ঠিক আছে ভাইয়া ওইটা। আচ্ছা, ওটাতে আমি একটু পরে যাব। চেষ্টা করতেছিলাম এটা ঢোকানো যায় কিনা, না ঢোকানো গেলে আমি ওটাকে অ্যাপ্লাই করব।
এখন আহ, ঠিক আছে, একটু চেষ্টা করেন, অথবা ভিডিও যদি দেখেন শেখার চেষ্টা করলে পারবেন। আর মূলত বানানটা করতে হবে, আমরা তো ইনশাল্লাহ। বানান শিখে গেছি। দেখেন এখানে এই হামজা জবর আ, লাম ফাজের লিফ আলিফ, লাম আলিফ জবর লা মিম। এখন দেখেন এই মিম হচ্ছে এই মিমের সাথে মিলিয়ে পড়তে হচ্ছে তাসদিদের কারণে। এই লাম মিম মিলিয়ে পড়তে হচ্ছে না, তাসদিদ থাকার কারণে আপনাকে জি এটা জি। মিলাতেই হবে। তো এই মিলানোটাকে এখানে ইদগাম বলতেছে। এখন খেয়াল করেন যে এই 8 হরফ যখন পরবর্তী হরফের সাথে ইদগাম না হবে, মনে মনে করেন এখানে ইদগাম হয়েছে, ইদগাম যদি হয় তাহলে কি বলেছিলাম, ইদগাম যদি না হয় তাহলে মুখাফফাফ হবে। আর যেহেতু এখানে ইদগাম হয়েছে, তাহলে কি হয়েছিল এখানে, মুসাফফাফ হয়েছিল এটা। মানে মদের হরফের পরের হরফে যদি তাসদিদ থাকে তাহলে মুসাফফাফ, মদের হরফের পরে যদি জজম থাকে তাহলে হচ্ছে মুখাফফাফ। যেমন দেখেন মিম, এটা মিম জের, মিমিয়াজের মি, এখানে হচ্ছে জজম মিম, জেরের বামে জজমালা ইয়া, মিমিয়াজের মি, আর মদের হরফের পরের হরফে জজম। তাই এই মিমটা হচ্ছে আপনার মুখাফফাফ। এই মুখাফফাফ যে কেন, এটা করলেও বুঝতে পারবেন। তবে এটা দরকার নেই, এটা দুই রকম করে বলতেছি, এখানে একরকম লেখা আমি অন্যরকম বুঝাচ্ছি। দেখেন এই 8 হরফের পর কোন হরফ না আসে, দেখেন এই 8 হরফ হচ্ছে মিম, 8 হরফের একটা হরফ হচ্ছে মিম, নাকসা আসলুকুম, এই যে নুন মিম, সেটা হচ্ছে মিম। এই যে মধ্যের হরফের পর হরফে জজম। আবার এখানে সংজ্ঞা অনুযায়ী এই 8 হরফের পর কোনো হরফ না আসে, দেখেন এরপর আর কোনো হরফ আসে নাই, মিম দিয়ে শেষ, তাই এটা হচ্ছে মুখাফফাফ। পেস লেগে যাচ্ছে মনে হয় না ভাই? জি ভাইয়া। আচ্ছা, মানে তো ভাই তাহলে প্রত্যেকটা টার্ম, এগুলো টার্ম মনে রাখা একটু কঠিন। হ্যাঁ, এটা মনে রাখা কঠিন। আমরা যদি 3 দিন ধরে পড়তাম তাহলে পুরোটা শেখার সুযোগ ছিল। তবে এটা আহামরি কিছু না, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। এটা চিহ্ন থাকবে, একটু পরে সেই সহজ টেকনিকটা শেখাবো ইনশাল্লাহ। তো উম, আপনারা যদি মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ এবং মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল যদি বুঝে থাকেন, তাহলে এটাও বোঝা খুবই সহজ। এভাবে আপনাকে বানান করতে হবে। আর না হলে ওই যে আগেরটা মনে রাখবেন, এই যে নাকাসা আসালুকুম, এই একটা হরফ আসলে 4 আলিফ করে টানবেন, এটুকু পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, আলিফ আসলে 1 আলিফও টান হবে না। আর হাইয়ুং তাহারা, হাইয়া তাহারা, এটা আসলে এই 5টা আসলে 1 আলিফ টানবেন, হাইয়ুং তাহারা। আচ্ছা, এত কিছুরও দরকার নাই। এই ইয়াসিন, বলুন তো ইয়া কয় আলিফ টান? একটা লিফটেন। 1 আলিফ। সিন কয় আলিফ? 3 আলিফ, 4 আলিফ, সিন 4 আলিফ। 4 আলিফ। কেন 4 আলিফ, কিভাবে বলতে পারলেন আপনি? কারণ সিনের শেষের বর্ণ নুন এবং মাঝখানে ইয়া আছে, সিন ইয়া, জের বাম পাশে জজম আলাই ইয়া, তারপরে ওয়াকফ হইছে, জজম হইছে আর কি, এই জন্য এখানে 4 আলিফ টান। মাশাআল্লাহ, তাহলে এটা কি মাদ? মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। আপনি কেমনে বুঝতে পারলেন ভাই? এই তো বুঝতে পারছেন, তাহলে কঠিন হওয়ার কি? এই যে ভাই এটা বোঝাচ্ছে যে সি নিয়ে যে সি, মানে জেরে বামে জজম আলাই ইয়া, এটা মাদের হরফ। আর মাদের হরফের পর হরফ হচ্ছে জজম, আর মাদের হরফের পর হরফে জজম হলে এটা মুখাফফাফ। এই তো ভাই বুঝতে পারছেন। ভাইকে আগে থেকেই বুঝছিলেন নাকি ক্লাস করে বুঝতে পারছেন? আগে থেকে জানা ছিল আগের ক্লাসগুলো করে? তো এখানে বুঝতে পারছি। হুজুর, এটা আলহামদুলিল্লাহ। মুখাফফাফ এটা তো বুঝি, কিন্তু হরফি মুখাফফাফ এটা আর কি এখনো আর কি ক্লিয়ার হচ্ছে না। মানে হরফে হরফি মুখাফফাফ হলে, কখন? হরফে হলে ক্লিয়ার হচ্ছে না? জি হুজুর, এটা মুখাফফাফ তো বুঝতেছি যে এটা মানে ইয়ার পরে মানে আচ্ছা যজম আচ্ছা যজম রিলেটেড আর কি, আচ্ছা, কিন্তু এটা হরফে, হরফি কখন? আচ্ছা হরফে কিভাবে হবে এটা কিভাবে বুঝবেন? এই যে সিন, এটা কি বলেন তো, হরফ নাকি নাকি কালিমা? দুইটা। হরফ মানে হচ্ছে বর্ণ, আর কালিমা মানে হচ্ছে শব্দ। এখন বলেন তো সিনটা কি কোনো বর্ণ নাকি শব্দ? তিন মানে বর্ণ হবে, আর হরফ হবে আর কি, বর্ণর আরবি কি? কালমি হবে। হরফ। মানে না না না, শব্দ হলে কালমি। যে শব্দ হলে কালমি, আর হরফি মানে হচ্ছে বর্ণ। তো সিন যেহেতু একটা বর্ণ, জি। আরবি বর্ণমালা, এজন্য হরফি। যদি হরফের ক্ষেত্রে ঘটে তাহলে হরফে মুখাফফাফ, আর যদি শব্দের ক্ষেত্রে ঘটে তাহলে কালমে মুখাফফাফ। জি হুজুর।
যাই হোক, একজন ভাই বুঝতে পেরেছে মানে আপনারা আরেকটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপর আইন, এটা হচ্ছে, এটাও একই অবস্থা, চার আলিফ টান। সিন, এটাও চার আলিফ টান। কফ, চার আলিফ টান। তো এখানে সবগুলোই হচ্ছে মুখাফফাফ, এখানে মুসাক্কাল নাই, কারণ পরের শব্দের সাথে মিলিয়ে পড়া লাগে না তাসদীদ নাই। এটা আমরা বানান করে লিখলে আসবে, তো আমি আর না লিখে বেশি পেয়ে যাবে। মাদ লাজিম কাল মুসাক্কাল, এই 8 হরফ পরবর্তী হরফের সাথে ইদগাম হয়, তেমন হয় একই কথা, ইদগাম মানে হচ্ছে তাসদীদ বোঝাচ্ছে। এই 8টি হরফ যদি পরবর্তী হরফের সাথে তাসদীদ দিয়ে পড়তে হয় তাহলে তাকে মুসাক্কাল বলা হয়। বুঝতে পারছেন ভাই? ইদগাম মানে হচ্ছে তাসদীদ বোঝাচ্ছে, আগে যেটা আমরা পড়ে আসছি যে। হুজুর, আজকে আপনার কথাগুলো কেন জানি আমার কাছে ক্লিয়ার আসতেছে না। প্রথমেই বলছিলাম নয়েজ আসছে কিনা দেখি মানে একটু। কথাগুলো শুনতে একটু কষ্ট হচ্ছে আর কি। এখন কিছুটা ক্লিয়ার হয় কিনা জানাবেন। আর যদি এই 8 হরফ পরবর্তী হরফের সাথে ইদগাম হয় তখন তাকে হরফে মুসাক্কাল বলা হয়। তার মানে 8 হরফের পরে যদি তাসদিদ হয়। যাই হোক, ভিডিওটা দেখার সুযোগ থাকলে দেখবেন। দেখেন, এখানে 8 হরফ বলতে মনে করেন লাম হচ্ছে 8 হরফের একটা। এই যে সানাকুৎসু লাকুম, লাকুমের মধ্যে লাম আছে না ভাই? লা, লাকুম, লাম জি জবর লা হুজুর। কাফ মিম পেশ কুম। এখন দেখেন, এই লামের পরে তাসদিদ আছে না মিমের উপরে? জি হুজুর। এই যেটার উপর তাসদিদ হয় সেটাতে তাসদিদ দেওয়া থাকবে ওখানে, কষ্ট করতে হবে না। তো এই লামের, লাম আলিফ জবর লা আর মিম, এরপরে হরফে হচ্ছে তাসদিদ, এই কারণে এটা হচ্ছে মুসাক্কাল। আর সিন, এরপরে হরফে হচ্ছে তাসদিদ, তাই সিন মুসাক্কাল। কিন্তু মিম হচ্ছে মুখাফফাফ, কারণ মিম যদি আমরা বানান করে লিখি, অথবা মিমের পর আর কোনো হরফ নাই, এটা একটা থিওরি। আর মিম যদি বানান করে লিখি, মিম ইয়াজের মি, আর মিমে জজম মিম, ওদের হরফের পর হরফে জজম, তাই মিম হচ্ছে মুখাফফাফ। আর আলিফেতে কোনো টান নাই। আর এখানে তয়, ওই এখানে তয়ে এক আলিফ টান, ত আলিফ জবর ত। আচ্ছা, এটা যদি ভিডিও দেখে বোঝা যায় তাহলে সহজ, তা না হলে গালিব ভাইয়ের মতো আহ, এটা এতক্ষণ যা পড়ছি সব ধুয়ে মুছে ফেলেন যদি বুঝতে কষ্ট হয়। আলিফ মাদের চিহ্ন হচ্ছে যেটা, বুঝতে পারছেন ভাই? যেই জি মাদের হুজুর। হরফ, যেই মাদের হরফের উপরে এই চিহ্নটা থাকবে সেটাতে আমরা 3 আলিফ টানবো। যেমন ইন্না আ'তাইনা, ইন্না, এই না এর উপরে দেখবেন এই চিহ্নটা আছে, এটা 3 আলিফ টানবো। এই যে ইন্না, খেয়াল করছেন আলিফের উপরে চিহ্নটা? জি হুজুর। আচ্ছা, এই চিহ্নটা যদি না থাকতো তাহলে কি আমরা চিনতে পারতাম যে এটা 3 আলিফ টান? এই চিহ্নটা জি না হুজুর, থাকলে, এটা তো চেনা যাবে, কারণ এখানে আহ, এখানে জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে হামজা আসছে। জি, পরের শব্দের শুরুতে হামজা আসছে। খালি আলিফ না হামজা। এটা মধ্যে হ্যাঁ মধ্যে মুত্তাসিল। না, এটা সরি, মুত্তাসিল, মুনফাসিল। মুনফাসিল হবে, এখানে তো জি আলিফ আছে, মানে হামজা তো দিছে এই জন্য আর কি ভাবছি। জি জি, হ্যাঁ। ও হামজা বলতে এটার উপরে হামজা লেখা আছে, মানে প্রত্যেক শব্দ দেখে নিতে হবে, কোরআনে এটা হামজা থাকবে না। জি হুজুর। আমি কোরআনে তো বলছিলাম থাকবে না, আলিফের উপরে জবর ইয়া থাকবে আর কি, শুধু এক জবর জবর থাকবে। থাকবে। জি, আমি সহজে বলছিলাম যে মদ হরফের পরের হরফে আলিফ হলে এ, মুখাফফাফ, সরি, মুনফাসিল। মাদের হরফের পরের মুনফাসিল, হরফে যদি আলিফ থাকে তাহলে মুনফাসিল, আর মদের হরফের পরের যদি হামজা থাকে তাহলে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল। জি, তো এইটা তো আমরা দেখে চিনতে পারবো, এই চিহ্নটা। তো এতক্ষণ আমরা যা পড়লাম এর আগে যদি কোনো কিছু প্যাচ লাগে তাহলে তাদের জন্য হচ্ছে এটা, যে 3 আলিফ টান আমরা এটা দেখে চিনতে পারবো। এরপর 4 আলিফ মাদ চেনা সহজ উপায়, এই যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন, এই চিহ্নটা থাকবে, এই যে লাল কালারে দেখেন উপরে চিহ্ন, মাদের হরফের উপরে থাকবে কিন্তু এটা, এটা দেখে আমরা 4 আলিফ টান দিব, যেমন হুজুর যা আ। হুজুর, এর আগেরটা, জি হুজুর এর আগেরটা একটু উচ্চারণ করতে চাচ্ছিলাম আমি, আমার মনে হচ্ছে এখানে ভুল হবে, আমি একটু আপনার মাধ্যমে সংশোধন করতাম। জি বলেন। ইন ইন্না তই তইনা আ তইনা।
হুজুর এটা কি হচ্ছে তই না? হচ্ছে তই না। না, এর আগে তো বলছিলাম যে হামজা তই না, এরকম বলছিলাম, তো এই জন্য আর কি কারেকশন করতে চাচ্ছি। না, মানে তই না। ধাক্কাটা হয় হচ্ছে হামজাতে, যেমন কাসফিম মাকুল, মাকুল সামান্য ধাক্কা মতো হয়, যদিও সিফাত পড়তে গিয়ে ওখানেও ধাক্কা আসার কথা না। ইন্না আ'তাইনা, আ'তাইনা শুধু মাখরাজটা আদায় হবে, কোনো ধাক্কা না। ইন্না তই না। জি। আচ্ছা। এরপর এই চিহ্ন হচ্ছে তার টান যা আ, এই তো আমাদের তার মাত প্রকার এটা হয়ে গেল। নামগুলো মনে রাখবেন। এরপর হচ্ছে লিনের হরফ দুইটি। লিন মানে হচ্ছে নরম, লিনের পরিচয়। লিনের হরফ হচ্ছে দুইটি। আমরা মাদার হরফ যারা পড়েছি সহজ হবে আমাদের জন্য। দেখেন, মাদার হরফ ছিল জবরের বাম পাশে খালি আলিফ, কিন্তু লিনের হরফ বলতেছে না, জবরের বাম পাশে জজমালা ইয়া, জবরের বাম পাশে জজমালা ইয়া। এই যে জবরের বাম পাশে কি, জজমালা ইয়া। কিন্তু আমাদের মাদার হরফে আছে হচ্ছে জেরের বামে জজমালা ইয়া, আর এখন হচ্ছে জবরের বামে জজমালা ইয়া। এটা হচ্ছে লিনের হরফ। দুই নম্বর হচ্ছে এটাও জবরের বামে, জবরের বামে বা জবরের পরে যজমালা ওয়াও। তাহলে জবরের বামে ওটা যজমালা টানে ওয়াও, পড়তে হয়, হ্যাঁ। জবরের বামে যজমালা দ্রুত ইয়া। পড়তে হয়। এই দুইটা যদি কখনো আসে তাহলে দ্রুত পড়তে হবে। এই হরফে লিন, এটাকে বলতেছি আমরা লিনের হরফ। আর লিনের হরফ হচ্ছে দ্রুত পড়তে হয়। তাহলে এটা মাদের মধ্যে আমরা কেন পড়তেছি? এই লিন কখন মাদ হয়? এই আমরা এখন যেটা পড়তেছি এটাকে বলা হচ্ছে হরফে লিন, কিন্তু এটা কখনো কখনো মাদ্দে লিন হয়, মানে একালিফ টেনে পড়া যায়। সেটা কখন? সেটা হচ্ছে এই লিনের হরফের পরের হরফে যদি কখনো অক্ফ হয়, মানে দম ফেলতে হয়, যেমন বাইয়া যাবার বাই, আর পরে আছে মনে করেন তা, তাহলে হলো বাইত। বাইতুল মানে হচ্ছে ঘর। এখানে মনে করেন একটা তা আছে, তাহলে বাইয়া যাবার বাই, আর তা দুই পেশ তুন, বাইতুন। আর এখানে মনে করেন একটা অক্ষ আছে, দম ফেলানোর জায়গা। তাহলে এটা এটা এইটা তখন হচ্ছে আপনাকে একালিফ টানতে হবে, যে বাই যখন বলবেন বাইয়া যাবার বাই, এই বাইটা বলার সময় তখন টান দিতে হবে, বাইত। ভাই, আর এটাকে তখন বলা হবে মাদ্দেলিন। আর মাদ্দেলিনের উদাহরণ আপনি পাবেন সূরা কুরাইশের সবগুলো আয়াতের শেষে। আর মাদ্দেলিনটাও আয়াত হওয়া শর্ত বা দম ফেলানো শর্ত। কোরআনে যে কোনো জায়গায় এরকম আসতে পারে জবর বিমা জজম আলাইয়া, জবর বিমা জজম আলা ওয়াও, কিন্তু যদি এটা দম আয়াতের শেষে না হয় কিংবা দম ফেলার স্থানে না হয়, তাহলে এটা মাদ্দেলিন হবে না। বাইয়া জবর বাই, তাদের বেষ্টন বাইতুন, এটা দম পড়তে হবে। যেমন সূরা কুরাইশের সবগুলো আয়াতের শেষে লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। এই যে ছয়, ছয় সদিয়া যাব ছয়, জবরে বামে জজম আলাইয়া। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই যে বাইত এখন লিখলাম এটার সাথে মিলিয়ে, الذي يطعمهم من جوع وآمنهم من خوف। خوف এই যে খাও জবর খাও, এবার হচ্ছে ফা, খাও কোন লেখা আছে, ফা এর উপর মনে করেন দুই পেশ, আর এখানে একটা অক্ষ, তখন হবে এটা খাও, খাও। এটা হচ্ছে মাদ্দিলিন। লিনের হরফের পর হরফে অক্ষ হইলে মাদ্দিলিন। আর এখন সামনে যে অবস্থা আছে এটা হচ্ছে হরফে লিন। এটা বুঝে আসছে কিনা ভাই? জি হুজুর। জি, এটাই বলতে হবে লিনের ভাইয়া হরফের। লিনের হরফ হচ্ছে মূলত দ্রুত পড়তে হয়। যদি ওয়াকফ হয় সেক্ষেত্রে হচ্ছে একালিফ টেনে পড়বো। জি জি জি, তো লিনের হরফটা মূলত দ্রুত পড়তে হয়। এই যে সেটাই বলতেছে, লিনের হরফের পর হরফে অক্ষ হইলে বা থামিয়ে গেলে এক আলিফ লম্বা করে টেনে পড়তে হয়। এই যে খৌফ, বাইত, তাইফ, ভাই, আইশ, জাইশ। আইস, আচ্ছা, এটা হচ্ছে আমাদের যাইস, ক্লাসে স্লাইড। যাই। আপনাদেরকে পড়তে দেওয়ার মতো সুযোগ পাই নাই, অনেকগুলো টপিক পড়ে গেছে আজকের ক্লাসের মধ্যে। তো হুজুর জিমের মাদ্রাসটা একটু বলবেন? জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগবে।
যেমন হামজা জিম জবর আজ, আজ। আচ্ছা, জিম যে কোনো মাখরাজ আচ্ছা। সঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে উচ্চারণ করতে হলে এটার উপরে জজম দিয়ে উচ্চারণ করতে হয়, তাহলে সঠিক উচ্চারণটা চলে আসে। জিমের উপরে একটা হুজুর জজম বুঝলাম না দেয়। কথাটা। কখনো কোনো মাখরাজ সঠিকভাবে উচ্চারণ করতে হলে সেই হরফের উপরে একটা জজম দিয়ে পড়তে হয়। মানে উদাহরণ দিতে গেলে, যেমন আমি উদাহরণ, আপনি জিমের মাখরাজ জানতে চেয়েছেন, আমি উদাহরণ দিচ্ছি যে হামজা জিম জবর, তার মানে জিমের উপর জজম দিলাম। হামজা জিম জবর আজ, 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 আজ। আজ, জি, আজ। আজ, কিন্তু যদি আপনি আজ। বলেন যে জিমের মাখরাজ জিম, জিম, তাহলে সঠিকভাবে আসে না আসলে। জিম, এটা জিম যখন বলছে তখন আমার দুই ঠোঁট এক জায়গায় লেগে যাচ্ছে। তার মানে কি জিমের মাখরাজ দুই জি, ঠোঁট থেকে? তার মানে কি জিমের মাখরাজ জি। দুই ঠোঁট থেকে? না, দুই ঠোঁট থেকে না। কিন্তু আজ, আজ বলতে গিয়ে এখানে আমার দেখা যাচ্ছে মানে জিহ্বাটা উপরে, জি, মানে কি লেগে যাচ্ছে, বলবো। জিভার মধ্যখানে জি উপরে হুজুর, লেগে যাচ্ছে। উপরে আর কি। হ্যাঁ, এই জন্য মাখরাজ যখন ট্রাই করবেন তখন ওই হরফটার উপরে জজম দিয়ে ট্রাই করবেন। অলওয়েজ হুজুর দেখা যাচ্ছে যে হামজা ধরবো, হামজার সাথে ওই মানে হরফটার উপর যজন দিব এরকম। জি, জি, জি। যেমন মনে করেন মিম, তাহলে হামজা মিম যাওয়ার আম, আম। তাহলে মিমের মাখরাজ হচ্ছে দুই ঠোঁট থেকে, দেখেন দুই ঠোঁট এক জায়গায় লেগে যাচ্ছে। আম। জি হুজুর। আম। তারপর আব, দুই ঠোঁট এক জায়গায় লেগে যাচ্ছে। আচ্ছা, তাহলে যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে শেষ করতে হচ্ছে ক্লাসটা। হুজুর গত মানে 11তম সম্ভবত, মানে 10 নম্বর কোশ্চেনটা আর কি, সিটি এর ক্লাস টেস্টের 10 নম্বর প্রশ্নটা আর কি। ক্লাস টেস্টে 10 নম্বর প্রশ্ন, তাই তো? আচ্ছা, মানে 11 নম্বর ক্লাসের। ওস্তাদ জি আমার হুজুর। একটা প্রশ্ন ছিল। জি, বলেন। ওই যে মুকাফফাফে বলছিলেন আইন চার আলিফ, এখন আইনে তো উস্তাদ বাংলায় আইন জবর, ও আচ্ছা, আইন ইয়ানুন, জবর ইয়ানুন হয়, সেখানে তো মদর হরফ পাইলাম না, তো সেখানে কেন ও আচ্ছা, চার আলিফ আচ্ছা। হলো উস্তাদ? জি, সুন্দর প্রশ্ন করছেন। এই জন্য আমি যখন হরফগুলো বলছিলাম, একটু শেয়ার দিই নি। আমি যখন হরফগুলো বলেছিলাম তখন খেয়াল করছেন কিনা, যে আমি বলছিলাম হাইয়্য, তাহারা, তানাকুসু লাকুম, এরপর শেষে আইনটাকে রেখেছিলাম। কারণ আইন নিয়ে তাসবিহ বিশারদ গণের মধ্যে মতভেদ আছে। আপনি সুন্দর প্রশ্ন করছেন। দেখেন, এখানে হচ্ছে আইন, এখানে মাদার হরফ আসতেছে না, কিন্তু চার আলিফ কেন বললাম? চার আলিফ এটা নিয়ে চার আলিফ হবে নাকি তিন আলিফ হবে নাকি এক আলিফ হবে, এটা নিয়ে মতভেদ। কারণ এই যে আই নিয়ে যাবার আই, এটা মাদের হরফ না, এটা হচ্ছে লিনের হরফ, তাই না ভাই? এই যে জবরে বামে জজম আলাইয়া, এটা লিনের হরফ না, একটু আগে পড়লাম। জি হুজুর। জি আইন, উস্তাদ। আর নিনে হচ্ছে জজম। এখন কেউ কেউ বলতেছে যে আই, আইন, আইন। বলতেছে যে এটাকেও চার আলিফ পড়তে হয় হরফের ক্ষেত্রে শুধুমাত্র। আইন আর গইন, এই দুটি হচ্ছে ব্যতিক্রম ধর্মী। তো এই জন্য আমি শেষে রাখছিলাম, এটা নিয়ে অনেকের মতভেদ আছে বলে। তো তারা বলতেছে না, এটাকেও হরফ পড়ার ক্ষেত্রে চার আলিফ পড়তে হবে। যেমন কাফ হা ইয়া আইন সদ, এই যে, এরপর আইন সিন কাফ। আপনার প্রশ্নটা ঠিক আছে যথার্থ, আমারও এই জায়গায় প্রশ্ন ছিল, কিন্তু ওই যে তাজবিদের বইগুলোতে দেখলাম যে এটাতেও কেউ কেউ বলেছেন চার আলিফ টান হবে। এটাতে ব্যাখ্যা বিশ্লেষণ করে নাই। জি, জাজাক। আপনি সবগুলো হরফ বানান করছেন মনে হচ্ছে তাহলে। যাক, এই হরফগুলো জি উস্তাদ, আমি উস্তাদ আপনি বলার সাথে আমি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণটা মাথায় আনছি, যেমন আমরা স্বরে বলতে তো কোনো অন্য বর্ণ লাগে না, ক জি, জি, বলতে ক জি, যোগ অ, জি, জি, তো এটা আমি এটা সেটা মাথায় আনছি, তো দেখলাম যে ওইভাবে কাজ করছে আর কি। হ্যাঁ, আরবি এই যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে বানান করলেই এটা চলে আসবে অটো। যাক, শুক্রিয়া। ঠিক আছে তাহলে, আহ, আর কারো প্রশ্ন আছে কিনা? আর এইগুলো পড়তে গিয়ে যদি কারো একান্ত বেঁধে যায়, কিংবা আমরা সামনের ক্লাসগুলোতে আমরা তো প্র্যাকটিক্যাল করব, তখন এগুলো আবার ঘুরে ফিরে আসবে, তখন অন্তত আলোচনা করে নেব ইনশাল্লাহ। হুজুর ক্লাস টেস্টের। আচ্ছা, ক্লাসের প্রশ্নটা কি আপনার কাছে স্ক্রিনশট আছে? কালকের ক্লাসের উপরে প্রশ্নটার কথা বলতেন না? 11 নম্বর এখন ক্লাস ঢুকতে টেস্টে। চেষ্টা করতেছি। আচ্ছা, 11 নম্বর ক্লাস টেস্টের কথা বলছেন? জি হুজুর।
আচ্ছা ওয়েট করেন, আমি ঢুকতেছি এটা তাহলে। নতুন করে আমার ক্লাস টেস্ট চাচ্ছে, আচ্ছা একবার তো দিছি। আচ্ছা, আপনার লাগতেছে না, এদিকে দেখেন, স্ক্রিন পেয়েছেন? হুজুর হ্যাঁ আসছে, স্ক্রিন আচ্ছা, আসছে। এখন বলেন কোন দাগটা? লাস্টে একদম 10 নম্বরটা। আচ্ছা আচ্ছা, বলছে কদিরন, কদিরন লেখা আছে, শব্দ শেষে থামা হলে র বর্ণে কি দিয়ে পড়তে হবে? বলেন কি দিয়ে পড়তে হবে? আমি হুজুর কি দিছিলাম, সাকিন। না, সাকিন হবে না, কেন বলেন তো? এখানে দুই জবর আছে না, এখানে রন মধ্যে আছে। ইউয়াস এটা। হ্যাঁ, মধ্যে ইয়ত যখন হয় তখন কি আমরা কদির পড়ি নাকি কদি র পড়ি? কদির, কদির, র। কদির। হরকত দিয়ে পড়বো ভাই এটা। আচ্ছা আচ্ছা, র পড়ছেন মানে কি? আপনি হরকত দিয়ে পড়ছেন না? হরকত। জি। হ্যাঁ ঠিক, এই হরকত হওয়ার কারণে জবরের বাম পাশে খালি আলিফ হয়ে গেছে। বলছিলাম দুই জবরে বাদ দিয়ে, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। আর এক, যখন এক জবর বাদ দিব তখন সেটা মধ্যে ওয়াজ তানবিন, এটা। তখন মধ্যে সেটা তানবিন না থেকে তখন সেটা হয়ে যাবে হরকত। হুজুর, হুজুর এটা তো মধ্যে মানে, ওয়াজ। মানে কি বলে মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে, এখানে তো দাল, জেরের বাম পাশে যজমলা ইয়া, এটা তো মদের হরফ, না এটার না, পরের হরফে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি আপনার ভুলটা কোথায় হয়েছে। আপনি বলতে চাচ্ছেন যে দালিয়া যে দি, এটা হচ্ছে মাদের হরফ আর আমরা রয়ে অক্ষ করতেছি, এই তো? জি হুজুর। কিন্তু আবার আমরা মাদ্দি ইওয়াজ যখন পড়েছিলাম তখন দেখেন এই রয়ের উপরে কিন্তু দুই জবর আছে, কদি রন আছে। এখন পড়ছিলাম যে জি দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। এখন এখানে তো জি হুজুর, এটা এখানে তো এখানে অক্ষ করার নিয়ম তো যজম দিয়ে অক্ষ করা যাবে না। যদি রয়ে যদি এক জবর থাকতো তাহলে আপনি যেটা বলছেন এটা হতো, যদি কদির হতো। এক জবর থাকলে। এক জবর থাকলে আলিফ টান হতো, মদের হরফের পর হরফে অক্ষ হওয়ার কারণে মধ্যে আরজি হতো, তখন সাকিন হতো। যেমন ইন্নাল্লাহ আলা তাহলে কুল্লি হুজুর, শাই। জি। হুজুর তাহলে এখানে দুই জবর ব্যতীত অন্য যে কোনো কিছু থাকলে মানে মধ্যে মানে তিন আলিফ টান হতো আর কি, জি, তিন আলিফ টান হতো, রাইট, কারণ দুই জবরের মধ্যে আর জি। একটা হ্যাঁ, দুই দুই জবর তো আলাদা একটা মাদ আছেই, সেটা হচ্ছে মাদ ইওয়াজ। এটা যেহেতু অলরেডি মানে আমার মধ্যে ইউআজে চলে যায় শেষেরটা, এই জন্য আর আমাকে মধ্যে আরজির হিসাবটা এখানে আনতে হবে না। না না, এটা বলেন, 4 নম্বরটা বলেন। মধ্যে ইউআস এটা তাহলে এই যে 2 নম্বরটাও হবে হুম। খবি রন আলি আলি মা, এখন এই প্রথমটা কেন হবে না? খবি রন আলি এখন মা। এবার এবার হুজুর আপনার প্রথমটা তো হবে না, কারণ এখানে তো এক জবর আছে। আমার আমার তো প্রশ্ন মানে ইয়া কন্ডিশন হচ্ছে দুই জবরের পরে খালি খালি আলিফ থাকতে হবে, জি এবং জি তারপরে জি যদি আমি ওয়াকফ করি। জি জি, রাইট, এই তো আপনার উত্তর আপনি পেয়ে গেলেন। এখন ওই যে আপনি একটু আগে যেটা বলতেছিলেন যে এই যে কবির, জেরে বামে জজম ইয়া পর হরফে অক্ষ, এই যে সেটা, এটা হচ্ছে জেরে বামে জজম ইয়া পর হরফে অক্ষ। এখন এটা হবে আপনার সেই মধ্যে এ, মধ্যে আরজি তিন আলিফ টান, কোনটা? জি হুজুর, জি হুজুর, আর বুঝতে এখানে পারছি। উত্তর হচ্ছে এটা। আচ্ছা, আর কারো কোনো সমস্যা কিনা? ঠিক আছে, যদি কারো একান্ত প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারবেন যে কোনো সময়, সমস্যা নাই। গ্রুপে করতে পারেন, আমরা যে কেউ অ্যান্সার দিব। আর সামনে প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে আমরা এই টপিকগুলো সামনে আসলে তখনও প্রশ্ন করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা আজকে এই ক্লাসটা শেষ করতে পারি, 11:30 বাজে গেছে প্রায়। ঠিক আছে ভাই, ওকে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাকাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।